অগোচরে তুমি পর্ব ২৫ লিখেছেন স্বর্ণালী তালুকদার। আপনাদের সাথে আমি আছি সুহা ইসলাম। প্রথম প্রথম প্রেমে পড়লে একটু আধটু পাগলামি না করলে চলে? অবশ্য সেটা নিজের ইচ্ছাই করতে হয় না। প্রেমের ভূত মাথায় চাপলে এমনিতেই এসব পাগলামি দেখা দেয়, যেমনটা এখন তনিমা করছে। সন্ধ্যার পর থেকে অন্তত ২০ বার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে, মুখে আঙুল দিয়ে নখ খুঁটছে আর সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কখনো পরনের জামাটা পিছনে টেনে টাইট করে ধরে নিচ্ছে পেটে মেদ বেড়েছে কিনা, আবার কখনো কখনো পেট ফুলিয়ে দেখছে মোটা হলে ওকে কেমন লাগবে। যদিও তনিমা খুব একটা স্বাস্থ্যবান না, বেশ রোগাসোগাইও, কিন্তু ওই যে প্রেমের ভূতে ধরেছে। তনিমার এইসব কাণ্ড দেখে বিছানায় বসে মিটিমিটি হাসছে ওর ছোট বোন তিন্নি। টিনেজের তিন্নি বোনের রোগটা কিছুটা হলেও ঠাউর করতে পারছে। তনিমা তিন্নিকে হাসতে দেখে আয়নার দিকেই তাকিয়ে চোখ পাকিয়ে বলল, এই তুই হাসছিস কেন? তিন্নি আবার তনিমাকে খুব ভয় পায়। বাসার ছোট সদস্যগুলো নাকি সবচেয়ে বেশি দুষ্টু হয়। কে বলেছে? অনেক সময় বড়গুলোও হয়। তনিমার প্রশ্নে তিন্নি হাসি থামিয়ে ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। কখনো কথার হেরফের হলে ঠাস ঠাস শব্দ পাশের বাসা অবধি শোনা যায়। এখন তিন্নি যেটা আন্দাজ করছে সেটা যদি সত্যি না হয়, তাহলে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে বেশিক্ষণ লাগবে না। তিন্নি মেকি হেসে বলল, তোকে খুব সুন্দর লাগছে আপু। তনিমার প্রশংসা শুনতে ভালোই লাগে। কেউ যদি ওর প্রশংসা করে তাহলে তাকে মাথায় করে রাখবে। কিন্তু তনিমার কাছে তিন্নির কথাটা যুক্তিসঙ্গত মনে হলো না। ওকে সুন্দর লাগছে, তারিফ করবে, হাসবে কেন? তনিমা এগিয়ে যায় তিন্নির দিকে, শান্তিয়ান চোখে তাকিয়ে বলল, কাউকে সুন্দর লাগলে তার প্রশংসা করতে হয় জানতাম, কিন্তু কেউ যে হাসে এটা তো জানতাম না। সত্যি কথা বল তিন্নি, না হলে কিন্তু মার একটাও মাটিতে পড়বে না, বলে দিলাম। তনিমা কথাটা বলে হাত উঁচিয়ে তিন্নিকে মারার জন্য উদ্যত হতেই তিন্নি আঁতকে উঠে বলল, বলছি বল। আসলে আমার কাছে তোকে আজকে একটু অন্যরকম লাগছে। আমার কেন জানি না মনে হচ্ছে তুই প্রেমে পড়েছিস, তাই তোর কাণ্ড দেখে আমার হাসি পাচ্ছিল। তনিমা আবার মারের ভঙ্গিমায় হাত তুলতেই তিন্নি চোখ মুখ বন্ধ করে মুখের সামনে 2 হাত তুলে চেঁচিয়ে বলে উঠল, আমি সত্যি বলছি, বিশ্বাস কর। নিজের উপর কোনো হামলা হয়নি বুঝে পিট করে চোখ খোলে তন্নি। তনিমা বোনের গাল টিপে আদুরে গলায় বলল, তুই আমাকে এত ভয় পাস? ক্ষীণ স্বরে জবাব দিল তিন্নি। তনিমা বোনকে জড়িয়ে ধরে পূর্বের ভঙ্গিমায় বলল, তুই ঠিকই ভেবেছিস তনু, আমি সত্যিই প্রেমে পড়েছি রে। সত্যি? কথাটা বলতে বলতে শান্তর কথা ভাবতেই তনিমার লজ্জায় কুঁকড়ে গেল। তন্নিকে আলিঙ্গন করে মুক্ত করে দৌড়ে ব্যালকনিতে চলে যায়। মেহনুরের আজ খুব ভোরে ঘুম ভেঙে যায়। আলসেমি না করে বিছানা ছেড়ে উঠে চট করে ফজরের নামাজটা পড়ে নিল। অনেকদিন হলো কোরআন তেলাওয়াত করা হয় না, তাই আজ একটু কোরআন তেলাওয়াত করছে। জায়নামাজটা ভাঁজ করে আলমারিতে রেখে এক পলক তাকায় দেওয়াল ঘড়ির দিকে। 6:30 বাজে। ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরে উঁকি দিল। মেহনুর রেনুফা বেগম ঘুমাচ্ছেন, হয়তো ফজরের নামাজ পড়ে আবার একটু শুয়েছেন। মেহরাব সাহেব বাসায় নেই, ফরজের নামাজ পড়তে মসজিদে গিয়েছেন। মাকে ঘুমাতে দেখে মেহনুর আর ডেকে ওনাকে আর সজাগ করল না, ঘুমাক। এই কয়েকদিনে ধরে ছেলের বিয়ের ঝামেলায় ওনার অবস্থা একেবারে কাহিল। সকালের নাস্তাটা না হয় ওই তৈরি করুক। মেহনুর স্মিত হেসে পা বাড়ায় রান্নাঘরের দিকে। রেনুফা বেগমের যখন ঘুম ভাঙে তখন সকাল 10টা। ঘুম থেকে উঠে হন্তদন্ত হয়ে ঢোকেন রান্নাঘরে। কতটা দেরি হয়ে গেছে, এখনো সবার নাস্তা রেডি করা বাকি। রেনুফা বেগম নিজের উপর নিজেই বিরক্ত হচ্ছেন। বাসায় মেহমানদের অনাহারে রেখে তিনি কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিলেন। মেহনুর ড্রয়িং রুমে বসে জিমকে পড়াচ্ছিল। মাকে রান্নাঘরে ঢুকতে দেখে মেহনুরও দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে মাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, কি করছো মা? এত বেলা হয়ে গেছে, আমাকে ডাকলি না কেন? সবাই না খেয়ে আমাদের পেট পুরে খাওয়া হয়েছে আপা, শুধু তুমিই বাকি আছো। রেনুফা বেগমের কথার মাঝেই জেনুফা বেগম কথাটা বলে উঠলেন। রেনুফা বেগম বোনের কথায় ভ্রুকুটি করে তাকান। জেনুফা বেগম হেসে বলল, তোমার মেয়ে তো পাক্কা গৃহিণী হয়েছে গো, যা ভালো রান্না করেছে না, তুমি না খেলে বিশ্বাসই করতে পারবে না।
মেহনুর রান্না করেছেন? অবাক হয়ে প্রশ্ন ছুড়লেন রেনুফা বেগম। বোনের কথায় সায় দিয়ে জেনুফা বেগম বলেন, হ্যাঁ, পরোটার সাথে চিকেন ঝুড়ি, খেতে খুব সুস্বাদু হয়েছে। মেহনুর যে এত ভালো রান্না করতে পারে জানতাম না তো। ওর রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে। তুমি খেতে আসো তো মা, খালামণি বাড়িয়ে বাড়িয়ে বলছেন। মেহনুর কথাটা বলে রেনুফা বেগমকে ধরে নিয়ে এসে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। নিজের হাতে মায়ের প্লেট সাজিয়ে দিল মেহনুর। রেনুফা বেগম মেয়েকে দেখে শুধু অবাকই হচ্ছেন। কানাডায় থাকলে মেহনুরের যখনই মায়ের হাতে রান্না খেতে মন চাইতো তখনই মাকে ভিডিও কল করত, মোবাইল সামনে রেখে রান্না করত। রেনুফা বেগম বলে বলে দিতেন আর মেহনুর রান্না করত। অনেকেই বলে, আর যাই হোক, ভিডিও কলে রান্না শেখা যায় না, কিন্তু তারা হয়তো এটা জানে না যে রান্নাটাও একটা শিল্প। প্রবল ইচ্ছা, অদম্য আগ্রহ, চেষ্টা আর পরিশ্রম করার সামর্থ্য থাকলে যে কোনো কাজ অনায়াসেই করে ফেলা যায়। মেহনুরই আর দুরন্ত প্রমাণ। রেনুফা বেগম চুপচাপ খাচ্ছেন। রান্না আসলেই খুব ভালো হয়েছে। কলি আর দিহাদের অনুপস্থিতিতে এনজিওটা সামলানো কঠিন হয়ে যাবে অর্কের জন্য। সেটা আজকে বাচ্চাদের ক্লাস নিতে গিয়ে খুব ভালো করেই বুঝতে পারছে অর্ক। দিহাদ কলিকে নিয়ে ওর আব্বু আম্মুর কাছে চলে গেলে অর্কের এনজিওর অস্তিত্ব টিকিয়ে রাখাটা বড্ড কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। অয়ন আর তনিমাকে দিয়ে ভরসা নেই, এরা দুটোই বেখেয়ালি, সারাক্ষণ একজন আরেকজনকে খোঁচাচ্ছে। কাজের প্রতি একদম কোনো মনোযোগ নেই। আজ এনজিওতে অয়ন আসলেও তনিমা আসেনি। রৌনকের বিয়ের জন্য এমনিতেই 3 দিন কোনো কাজ করতে পারেনি, এখন আবার একসাথে 3 জন গায়েব। যদিও দিহাদ কলি হানিমুনে গেছে, তাও ওদের বিয়েটা তো আর শিডিউলে ছিল না, আর না ছিল হানিমুনে যাওয়ার শিডিউল। সব হয়েছে ওই পাকনা মেয়েটার জন্য। কাউকে কিছু না জানিয়ে হুট করে বিয়ে পড়িয়ে দিল, আর ওরাও নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসে পড়ল। অর্ক তপ্ত একটা নিঃশ্বাস ফেলে হাতে থাকা কলমটা কলমথানিতে রেখে উঠে দাঁড়ায়। মাথা প্রচণ্ড ব্যথা করছে। সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি, এই মুহূর্তে কিছু খাবার খাওয়া দরকার, নয়তো শেষে মাথা ঘুরে পড়বে। অর্ক ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়াতে নিয়েই হুড়মুড় করে ঘরে ঢুকলো অয়ন। ওর হাতে টিফিন বক্স। হাসি ফুটে উঠল অর্কের মুখে। নিশ্চিত ওর মায়েরই কাজ এটা। অর্ক অয়নের হাত থেকে চটজলদি টিফিন বক্সটা নিয়ে বলল, তাড়াতাড়ি দে ভাই, বড্ড খিদে পেয়েছে। অয়ন স্মিত হেসে বলল, আন্টি ফোন করেছিলেন, আজকেও ফোনটা বাসায় ফেলে এসেছিস? আন্টি বললেন সকালে নাকি কিছুই খেয়ে আসিসনি, এখন ড্রাইভারকে দিয়ে খাবার পাঠিয়েছেন। আচ্ছা তুই খাবারটা শেষ কর, আমি একটু আসছি। ওকে। অয়ন চলে যেতেই অর্ক তাড়াতাড়ি খাবারটা শেষ করে নিল। ওদেরকে আবার একটু আর্কিটেক্ট এর সাথে কথা বলার জন্য যেতে হবে। অনাথ আশ্রমের হাফ বিল্ডিংটা ভেঙে ফাউন্ডেশন দিয়ে 3 তলা করার চিন্তা করছেন অর্ক। প্রতি বছর এই ঝড় তুফান শিলাবৃষ্টির জন্য চালের টিনের অবস্থা এখন করুণ। টিন ছিদ্র হয়ে গেছে। ভারী বৃষ্টি হলেই টিনের চালের ছিদ্র দিয়ে বিছানায়, ফ্লোরে, বাচ্চাদের পড়ার টেবিলে পানি পড়ে। বাচ্চারা এইরূপ অবস্থায় ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করে না, পড়ায় মন বসে না, আর ওদের থাকতেও খুব অসুবিধা হয়। এখানে অনাথ আশ্রমের পাশাপাশি বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা করছে অর্ক। তাই হাফ বিল্ডিংটা ভেঙে 3 তলা করবে। নিচতলায় থাকবে বৃদ্ধাশ্রম আর উপরে 2-3 তলায় থাকবে অনাথ আশ্রম। তুই নাকি বিয়ে করছিস, এই কথাটা আমাকে একবারও বললি না? অয়নের অভিমানী স্বরে বলা কথাটা কর্ণগহ্বরে প্রবেশ করতেই ঠায় ব্রেক কষে অর্ক। অবাক হয়ে তাকায় অয়নের দিকে। অয়নের অবুঝ চাহনি। হঠাৎ অর্ক গাড়ি থামালো কেন? অর্ক আশ্চর্য হয়ে প্রশ্ন করল, কি বললি তুই? এমনভাবে জিজ্ঞাসা করছিস মনে হচ্ছে তুই জানিসই না। তুই কোথায় শুনলি এই কথা? অর্ক উৎকণ্ঠিত স্বরে বলল। অয়ন ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে বলল, আমরা যখন আর্কিটেক্ট এর সাথে কথা বলছিলাম তখন আঙ্কেল ফোন করেছিলেন, বললেন তোর বিয়ের কথা বাসায় হচ্ছে, তোকে যাতে বিকেলের আগে বাসায় নিয়ে যায়। অর্ক বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে অয়নের দিকে। বাসায় ওর বিয়ের কথা চলছে আর ওই জানে না? স্ট্রেঞ্জ। অর্ক পর মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে মৃদু স্বরে উচ্চারণ করল, ও। অয়নকে কোনো কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। সারা ড্রয়িং রুম জুড়ে পিনপিনতা নীরবতা। মেহরাব সাহেবের বাঁ পাশে বসে আছে অর্ক। অর্কের ঠিক পাশেই অয়ন। অর্ক বাসায় আসার পর থেকেই এইখানে বসে আছে। আয়েশা বেগম নিষেধাজ্ঞা আরোপ করেছেন, এখান থেকে 1 পাও নড়া যাবে না।
অর্ক বাসায় আসার পর থেকেই দেখছে মেহরাব সাহেব চশমাটা নাকের ঠিক আগায় দিয়ে মনোযোগ দিয়ে খবরের কাগজ দেখছেন। টু শব্দটাও করছেন না। অয়নও ফোন নিয়ে ব্যস্ত। এইভাবে দুজনের মাঝে বসে থাকতে অর্কের খুব বিরক্তি লাগছে। আজকে এমনিতেই অনেক ক্লান্ত, আবার এখানে কতক্ষণ ধরে বসে আছে। ওর মোটেও ভালো লাগছে না। তার উপর ওর বিয়ের কথা চলছে। সেই টেনশনে মাথার নিউরনগুলোও কাজ করছে না। অর্ক বসে বসে প্রহর গুনছে আর এদিক সেদিক চোখ বুলাচ্ছে, কিন্তু এখনও আকাশ সাহেবের আসার কোনো নামগন্ধ নেই। অর্কের অপেক্ষার অবসান ঘটিয়ে মিনিট দুয়েক পরেই আগমন ঘটে আকাশ সাহেবের। সাথে আসেন আমেনা বেগমও, রাশেদ সাহেব। তাদের আলোচনার মূল টপিক ছিল অর্কের বিয়ে উপলক্ষে যাবতীয় আয়োজন কিভাবে কি করবে। বড়দের আলাপচারিতা চলাকালীন সময়ে চুপ বসেছিল অর্ক, সাথে অয়নও। অয়ন এমনিতে একটু ফাজিল হলেও বড়দের খুব সম্মান আর শ্রদ্ধা করে। সেই সুবাদে অয়ন শুধু প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনেছে, উল্টো কোনো প্রশ্ন করেনি। তা সে বুঝুক আর নাই বুঝুক, তবে অর্কের মাথায় কিছুই ঢুকছে না। সব কথা যেহেতু ওনারাই বলবেন, তাহলে ওকে কেন এখানে বসিয়ে রাখা হয়েছে। অর্ক বসে ছটপট করছে। ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এ কথাটা ও বিশ্বাসই করতে পারছে না। ওর পক্ষে আর বসে থাকা সম্ভব না। অর্ক হুট করেই বসা থেকে দাঁড়ায়। আমেনা বেগমের হাত ধরে ধীর কণ্ঠে বলল, বিবিজান, আমার সাথে একটু আসো তো। অর্ক আমেনা বেগমের হাত ধরে নিয়ে সোজা ওর ব্যালকনিতে চলে আসে। অর্কের এহের কাণ্ডে অবাক হয়ে ভ্রুকুটি করে তাকিয়ে আছেন আমেনা বেগম। অর্ক ক্ষুদ্র তপ্ত নিঃশ্বাস ফেলে চাপা স্বরে বলল, এসব কি হচ্ছে বিবিজান? তুই যা চাস? মানে আমি কি চাই? মানে তুই মেহনুরকে বিয়ে করতে চাস। মেহনুরও এই বিয়েতে রাজি। আমরাও চাই তোদের দুজনের বিয়েটা হোক। এখন আমরা সেই ব্যবস্থাই করছি। ওখানেই দেখলি না মেহরাবও এসেছে। কেন এসেছ? তুই বুঝিসনি কিছু? আর এতক্ষণ যে তোর বিয়ের ব্যাপারের কথা হচ্ছিল, তুই কি সেটাও বুঝিসনি? অদ্ভুত, এমনভাবে আমাকে টেনে আনলি, না জানি কি না কি হয়ে গেছে। পথ ছাড়, আমার যেতে দে আমাকে। আমেনা বেগম একদমে কথাগুলি বলে চলে আসার জন্য উদ্যত হতেই অর্ক অবাক স্বরে প্রশ্ন করল, আমি মেহনুরকে বিয়ে করতে চাই মানে? তোমাদেরকে আমি কখন বললাম আমি ওকে বিয়ে করতে চাই? আমেনা বেগম ঠোঁট টিপে হেসে বলল, যদিও সরাসরি বলিসনি, কিন্তু তার বর্ণনা দিয়ে বুঝিয়েছিস। কখন? ওই দিন রাতে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে। মনে কর ভাই, আমার অনেক কাজ আছে। বিবি অর্কের কথা না শুনেই আমেনা বেগম চলে যান। অর্ক হতভম্ব হয়ে ভাবতে লাগলো, ও কখন মেহনুরের বর্ণনা দিয়ে বুঝিয়েছে ও মেহনুরকে বিয়ে করতে চায়? আমেনা বেগমের বলা ওই দিন রাতে কথাটা মনে পড়তেই অর্কের মনে পড়ে যায় সেদিন রাতে ও কি বলেছিল। কথাটা ভাবতেই অর্কের বুক চিলে একটা হতাশার নিঃশ্বাস বেরিয়ে আসে। ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এক্ষুনি সবার ভুলটা ভাঙানো উচিত, নয়তো পরে দুই পরিবারের মধ্যে অনেক বড়সড় একটা ভুল বোঝাবুঝি হয়ে যাবে। অগোচরে তুমি পর্ব 25 আজকের জন্য এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বাই।